we are truly honored to welcome an exceptional content creator who celebrates Bengal with every punchline. Ladies and gentlemen, roar the hall with a big round of applause for Ms. Jhilam Gupta, influencer, digital visionary, and a spirited chronicler of the world around us. I request our Honorable Assistant Registrar Ma'am to kindly escort Jhilam Madam on the stage for the felicitation ceremony. We are so honored to have Ms. Jhilam Gupta for Prarambh 2K25. Hello. Thank you, ma'am. The stage is all yours. থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? অডিবল না? না, এটা বলতে হয়, আমিও জানি শোনা যাচ্ছে, যেটা বলতে হয়, এটা সিরিয়াস লাগে বেশ। হ্যাঁ, বলবো, শুনবে লোকে। তো যাই হোক, আমাকে মানে আমাদের স্কুল কলেজে যখন আমি স্টুডেন্ট, তোমাদের মতো বা তোমাদের থেকেও ছোট, যখন আমাদের স্কুলে কোনো গেস্ট আসতেন, মানে এরকম কথা টথা বলতে, কিছু বলবে, তোমরা শুনবে শুনবে না তোমাদের ব্যাপার, কিন্তু ডাকা হতো। তো আমার পুরো স্পিচটার মধ্যে সব থেকে ফেভারিট পার্ট কোনটা লাগতো জানো? যখন সেই বক্তা বলতেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আই ইউজ টু ওয়েট ফর দিস লাইন, কারণ আমি বুঝতামই না, মানে লোকজন এমন এমন টপিক থেকে শুরু করে তারপরে আমাদের স্কুলে পৌঁছতেন, মানে মোড়ের মাথায় একটা কল ভেঙে গেছে। তিনি নিশ্চয়ই কোনো পার্টিরই কোনো লিডার হতেন, আমি জানি না পার্টি লিডারদের কেন স্কুল কলেজে ডেকে আনা হয়, আজকেও আমার কাছে কোনো ক্লু নেই। তো তিনি এসে দেশ, রাজ্য এবং লাস্ট তাদের ওয়ার্ডে কোন কলটা ভেঙে গেছে, 5 বছর সারানো হয়নি, সেই নিয়ে প্রচুর কথা বলতেন। লাস্টে এসে আমাদের স্কুল কত ভালো এবং স্টুডেন্টরা কত খারাপ রেজাল্ট করছে সেই নিয়ে, ভালো রেজাল্ট করছে মনে মনে খারাপ বলতেন। তারপরে সেটা বলে বক্তব্য এই বলেই আমি শেষ করলাম বলে বাড়ি চলে যেতেন। এখন আমার অবাক লাগে, সেই রকমই একটা বক্তব্য করার জন্য আমাকে ডাকা হয়েছে। তোমরাও নিশ্চয়ই এবার ওয়েট করছো কখন আমি বলবো এই বলেই আমি আমার শঙ্খদ্বীপ, রাইট? ওই গানটার নাম হচ্ছে, আমি ধুস ধুস বলে প্রথমে সার্চ করেছিলাম, দ্যাট সং। ওটা অ্যাকচুয়ালি সিঙ্গারের নাম হচ্ছে ফ্লিপার আচি, হি ইজ আ র্যাপার ফ্রম বাহরেন, ফাসলা। সার্চ করলে ইউল গেট দ্য সং। তো আমার সব থেকে এম্বারাসিং লাগে জানো এরকম ধরনের অনুষ্ঠানে আসতে, যখন আমাকে কোথাও স্পিকার করে নিয়ে আসা হয়। তার কারণ আমাকে স্টেজের মাঝমধ্যিখানে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বলেন যে আমি খুব ভালো, আমি এই আমি সেই, মানে এত ভালো তো আমার বাবা মাও বলে না আমাকে, কিন্তু ওখান থেকে বলা হয়। এম্বারাসিং লাগে কারণ আমি তার 1%ও নই। আমি তো জানি আমি কি, আই এম রাইট আফটার রানু মণ্ডল। ওয়ান্স রানু মণ্ডল সেড, আমি তো জানতাম আমি কি। সেম গোজ ফর মি। তো দেখো আমার হাত কাঁপছে, আই এম দ্যাট এম্বারাসড। তো যাই হোক, আমার কাছে প্রথম যখন তোমাদের এই ইনস্টিটিউশন থেকে ফোন আসে, বলা হয় আপনাকে আসতে হবে, ফ্রেশার্স ওয়েলকাম আছে। আমি বললাম আমি কী করবো গিয়ে, আমি নিজেই খুব একটা ফ্রেশ নেই আর। তো বললেন যে না, আপনি এসে মোটিভেট করবেন। আমি বললাম ইঞ্জিনিয়ারিং কলেজ? বললেন হ্যাঁ। তো আমি বুঝলাম না, যারা অলরেডি মোটিভেটেড তাদের আমি কি করব মোটিভেট করে।
মোটিভেট হয়েছে বলেই তো না এসছে ইঞ্জিনিয়ারিং পড়তে। বাবা মা তার থেকেও বেশি মোটিভেটেড, তুই ইঞ্জিনিয়ার হ, তোকে হতে হবে। তো আমি এলাম, আমি এখনো বুঝতে পারছিলাম না। তারপর যখন দেখলাম আরে ভালো ভালো গিফট দিচ্ছে, খুব মোটিভেটেড আমি নিজে হয়ে গেছি যে স্টেজে উঠে কিছু বলবো, ঠিক আছে। তো ভাল লাগলো, গিফটগুলো খুব ভালো। আমার ছোট একটা ল্যাপটপ আছে, ওটা ঢুকে যাবে ব্যাগে। একটা গাছও দেওয়া আছে, ভিডিও করার সময় পিছনে রাখতে পারবো, কাজে লাগবে। আর একটা মাফলার দেওয়া হয়েছে, সব সময় দেয়া হয়। আমার বাড়িতে এখন মোটামুটি 110টা মাফলার আছে এই ধরনের, যেখানেই যাই দেয়। তো যাই হোক, এত গুণী মানুষজন এখানে এবং এত ফিউচার ইঞ্জিনিয়ার্স রয়েছেন, তাদের কাছে এসে তাদের সামনে দাঁড়িয়ে থেকে আমার নিজের খুব মোটিভেটেড লাগছে, খুব কনফিডেন্ট লাগছে। এই ভেবে আজ আমি রিয়েলি কনফিডেন্ট যে এখানে যতজন উপস্থিত আছেন, কনফিডেন্টলি বলছি সব থেকে খারাপ স্টুডেন্ট আমি, কনফিডেন্টলি। এবার বলি কেন। যখন ছোট ছিলাম বাড়িতে লোকজন আসতেন, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তারা এসে সব থেকে দার্শনিক কোয়েশ্চেনটা করতেন আমাকে, বড় হয়ে কি হবে। এর দুটো মানে হতে পারে। প্রথমটা অবভিয়াস, যে তুমি বড় হয়ে কোন পেশায় যাবে, কি হবে। আর দ্বিতীয়টা হচ্ছে বড় হয়ে কি হবে। আমি দুটোরই উত্তর পাইনি। মানে যখন বড় হতে শুরু করলাম তখন মনে হলো কেন বড় হয়ে যাচ্ছি ভাই, কোনো মানে নেই এগুলোর। তো যাই হোক, আমি একটা যেরকম ভদ্রবাড়ির ছেলেমেয়ের একটা ঠিকঠাক ক্যারিয়ার বলে, এখন তো অনেক অপশানস আছে, আমি যখন ছোট তখন ছিল না। তো আমি তখন বলে দিতাম আমি ডাক্তার হব, তারপরে বললাম আমি পাইলট হব। রাস্তায় দেখলাম বাস যাচ্ছে, বাসের ড্রাইভার যেখানটা বসে দরজায় লেখা পাইলট। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম তখন, যে প্লেন ওড়ায় সেও পাইলট, বাস চালায় সেও পাইলট, তাহলে আমি কোন পাইলটটা হব। তারপর বললাম আমি কন্ডাক্টর হব, কারণ আমার বাড়ি ছিল তখন বরানগর। ওই দরজায় ধাক্কা দেওয়াতে যে সোয়াগটা কন্ডাক্টরের থাকে না, ওটা কারুর থাকে না। একটা ব্যাগ ঝোলে, সেটা স্লিং ব্যাগ। আজকে লোকে স্লিং ব্যাগ ইউজ করে, দেখতো না দেখ, তখন কন্ডাক্টর ওয়াজ দি ওনলি পার্সন হু ইউজ টু ক্যারি আ স্লিং ব্যাগ ফুল অফ কয়েন্স। এবং সেটা নিয়ে দরজায় ঝুলতো, অর্ধেক বডি ভেতরে অর্ধেক বাইরে, বলতো রত্তলা রত্তলা রত্তলা, আলাদাই। যেটা ইঞ্জিনিয়ার ডাক্তার যত বড় প্রফেশনেই যাও ভাই, ওই সোয়াগ তোমরা কেউ আনতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, অনেস্টলি। কিন্তু এরপরে আমার যেটা সব থেকে ভালো উচ্চারণ করতে লাগলো, আমি সেটা বলতে লাগলাম, বড় হয়ে কি হবে, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার উচ্চারণটা যে সঠিক করে ইঞ্জিনিয়ার বলতে আমি সেটাও জানতাম না, আমি বলতাম ইঞ্জিনিয়ার। জানি না, আমার বাড়ির লোকও ইঞ্জিনিয়ারই বলতো, সবাই বাংলা মিডিয়াম, ঠিক আছে। তো হলো কি, আমি আস্তে আস্তে খারাপ রেজাল্ট করতে লাগলাম, কিন্তু ইঞ্জিনিয়ার হবে এটা বলা ছাড়িনি, ঠিক আছে। সায়েন্স গ্রুপের সবেতে খারাপ, সবেতে। যে আচ্ছা বলছো তাকে বলছি, না বললেও রেস্ট অ্যাসিওর্ড। তো হলো ব্যাপারটা, বুঝলেন। এরপর ইঞ্জিনিয়ার বলতে বলতে যখন আমি টায়ার্ড হয়ে গেলাম, আমি কনসিস্টেন্ট হতে লাগলাম। মানে আমি কনসিস্টেন্টলি খারাপ নাম্বার পেতে লাগলাম, ম্যাথামেটিক্স আর সায়েন্সের যত রকমের ব্রাঞ্চ আছে সবেতে। ভাল লাগতো ব্যাপারটা, কেন লাগতো জানি না, ভাল লাগতো। ঠিক আছে। তো আস্তে আস্তে যা হয়, মানুষ একটা দিকে তো পড়াশুনো করে, আমি আর্টস নিলাম, ইংলিশ অনার্স পড়লাম, মাস্টার ডিগ্রি করলাম, যদিও করে কোনো লাভ হয়নি, করলাম, কারণ ভদ্রবাড়ির ছেলেমেয়েদের পড়তে হয় ওইটুকু। করার পর আমি প্রচুর চাকরি খুঁজলাম। আমার বন্ধু বান্ধব যারা সায়েন্স নিয়ে এগিয়েছে তারা আমাকে বললো একটু লাইনের পড়াশোনা করতে পারতিস। লাইন, লাইন তো মারে, লাইনেরও পড়াশুনো হয়। তারপরে একজন বলল ও ঠিক লাইনের মেয়ে না, ওই জন্য ওর কিছু হচ্ছে না। লাইনের মেয়ে, ওটা কত অশ্লীল একটা কথা, হোয়াট ইজ লাইনের মেয়ে। তো আমি সেটাও পারলাম না। এরপর কি হলো, আমি প্রচুর অফিস ঘুরতে লাগলাম। একটা জিনিস ঠিক,
যেহেতু আমি একটু বলিয়ে কইয়েছিলাম ছোট থেকে, চাকরি পেতে আমার অসুবিধা হয়নি। সব ইন্টারভিউ আমি ক্র্যাক করেছি, ঠিক আছে? মানে কোনো যদি কেউ ইন্টারভিউ দেওয়ার জন্য কাউকে স্যালারি দেওয়া হয়, তাহলে সেটা আমি সব কটা পেরেছি। এরপর কি হলো বলো তো, আমি একটা অফিসে এলাম, আমার এক বন্ধু আমাকে রেফার করলো, তুই আয়, আমি ওখানে চাকরি করি, তোকে ওখানে বলে টোলে রেফার টেফার করে কিছু একটা ভালো জায়গায় ঢুকিয়ে দেবো। তুমি জানো সেই অফিসটার তোমরা নাম বললেই চিনতে পারবে। এই যে তোমাদের অডিটোরিয়াম, এই টেকনো, এখানে এসেছিলাম আমি। অ্যান্ড আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড ফর অলমোস্ট 2 hours। কেউ আমাকে ডাকেনি ভেতরে। আমি এখানে বসি with a bunch of documents, my biodata and everything, and I left. কারণ আমাকে কেউ ডাকেইনি। I was shattered. এবং হতে হতে যা হয়, লোকে অভ্যস্ত হয়ে যায়, মানুষ ব্রেকআপে অভ্যস্ত হয়, মানুষ ফেল করাতে অভ্যস্ত হয়, মানুষ সবেতে অভ্যস্ত হয়। আমিও বুঝলাম আমার কিছু হবে না, হতে পারে না, মানে যদি আমার কিছু বলার মতো হয়ে যায় তাহলে দ্যাট উইল বি সামথিং এক্সেপশনাল। এই যে এখানে আমার নামে অনেক কিছু বলছিলেন তোমরা, আমি শিওর শোনোনি, ঠিকই করেছো না শুনে, যে উনি অনেক কিছু করেছেন হ্যান ত্যান। তার মধ্যে একটা জিনিস ঠিক বলেছেন যে উনি প্রচুর চাকরি ছেড়েছেন এবং ধরেছেন, এই টাইপের একটা কথা। এবং আমি অনেক ক্ষোভ নিয়ে লকডাউনে একটা ভিডিও করি অঙ্ক যারা পারে না তাদের নিয়ে। সবাই সব পারবে তার কি কোনো গ্যারেন্টি আছে? তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসছো, আমি কাউকে ডিসকারেজ করছি না, বাট আমি জানি না কতজন নিজের ইচ্ছে বিশাল আমি ইঞ্জিনিয়ার হবই, আমার রক্তে ইঞ্জিনিয়ারিং ভাই, সকালবেলা ওটাই পেট্রোল ছোটে বডি দিয়ে, এরকম জানি না কতজনের মনে হয়। কেউ সত্যি খুব প্যাশন থেকে আসে, কেউ বাড়ির লোকের বোঝানোতে আসে, কনভিন্স করে বড় হতে হবে, সেটাতে কোনো অন্যায় নেই। কিন্তু এই যে শঙ্খদীপ বললেন র্যাশন প্যাশন এগুলোকে এক লাইনে আনতে সবসময় সম্ভব হয়ে ওঠে না, কারণ আমরা অনেকে বুঝি না যে পরবর্তীতে আমার জন্য কি অপেক্ষা করছে বা কি আমার জন্য বেস্ট হবে। তো দেখো আমি মোটিভেশনাল লাইনে চলে এসেছি কিন্তু, ঠিক আছে? জানি না কতজন হচ্ছ, দরকারও নেই হওয়ার আমার কথা শুনে, বাট শুনে নাও, হয়তো কাজে লাগবে। তো আমি একটা সময় এমন ছিল আমার, আমি মাসে 6,000 টাকা ইনকাম করতাম, অনলি 6,000। তার অনেকটাই আমার বাস ট্রেন আর দুপুরের খাওয়ায় চলে যেত। এরপর আমি কিছু রেডিও স্টেশনে ট্রাই করি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে, রেডিও জক হিসেবে। সেখানেও খুব একটা ডাল গলেনি, তার কারণ হচ্ছে মাস কমিউনিকেশন পড়তে হতো, আমার বাবার কাছে টাকা ছিল না ওটা পড়ানোর আমাকে, তো আমি পড়িনি, তো সার্টিফাইড ছিলাম না। এরপর কি হয়, ওই ছোট্ট একটা ভিডিও আমি দিই খুব রাগ থেকে, অভিমান থেকে, যে ভাই অঙ্ক পারিনি তাই বলে জীবনটাই ধসে গেল আমার, লোকে লাইনের মেয়ে লাইনের পড়া এইসব বলে দাগিয়ে দিল, আলটিমেটলি হলো না কিছু। অফিসে চাকরি করি, ওই অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম এই সেই। তারপর ওই ভিডিওটা আমাকে শেখালো যে আমি কিছু পারি, সেটা হচ্ছে বকতে পারি আমি খুব ভালো, কথা বলতে পারি, কথা বলাটাও হয়তো কোথাও একটা কাজের জিনিস। এবং আস্তে আস্তে ধীরে ধীরে খুব স্লো পেসে আমার এই জার্নিটা এগোয়। এবং আজকে হয়তো সত্যি কিছু হয়তো করতে পেরেছি, যেখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, যে স্ট্রিমের সঙ্গে আমার দূর দূর তক কোনো রিলেশন নেই, সেখানে আমাকে কথা বলার জন্য ডাকা হয়েছে। সো আমার জন্য এটা অনেক বড় মোটিভেশন, আমার জন্য অনেক বড় পাওয়া। তো তোমাদেরকে অ্যাট দি এন্ড একটা কথাই বলবো, যখন তোমার মনে হবে যে ইউ হ্যাভ লস্ট ইট, আমার কিছু নেই, আমার কিছু হবে না, জানবে এরপরেই ভালো কিছু হবে, হতেই হবে। কারণ কারোর লাইফ এমনি এমনি চলে যায় না, ইটস প্রাইসলেস, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু সামথিং স্পেশাল উইথ ইট। আমি বলছি না যে আমি চলে যাওয়ার পর আমাকে সারা পৃথিবী মনে রাখবে, কেউ মনে রাখে না, পৃথিবীর যাদের মনে রাখার কথা তাদেরই মনে রাখেনি। কিন্তু তুমি অন্তত এটা ভেবে খুশি হবে যে আমি কিছু করলাম। আশা করি তোমরা বিরাট মোটিভেটেড হয়ে গেছো, আজকেই 3 বছরের কোর্স শেষ করে ফেলবে। ঠিক আছে, কারোর কিছু বক্তব্য আছে যেটা শোনার পর আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলতে পারবো? আছে? এই যে আপনি এটা আমাদের একটা আরবান ইঞ্জিনিয়ারিং কলেজ,
এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, আমাদের অনেক নন বেঙ্গলি ছেলেপুলে আছে, তারপরেও যে এতক্ষণ আপনি স্টেজে দাঁড়িয়ে কথা বললেন এবং আমাদের বাংলাকে এতটা প্রাধান্য দিলেন, এবং ডেসপাইট দ্য ফ্যাক্ট যে আপনার ইংলিশ অনার্স, ইংলিশে এমএ, তারপরেও আমি নিজেও একজন ইংলিশের টিচার, এই জন্য আপনার একটা সাধুবাদ প্রাপ্য। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন কোথায় এটা? না প্রশ্ন না বললাম আমার কিছু বলার আছে, প্রশ্ন না। আমি আমার ছাত্রছাত্রীদের বলি, ওরা যখন বলে যে ম্যাম বাংলা নেই হিন্দি মে বলিয়ে প্লিজ, তো আমি ওদেরকে বলি যে তোমাদের এক্ষুনি, ইনফ্যাক্ট আমি এটা শঙ্খদীপকেও বলছিলাম যে হিন্দি কেন, আমি যখন তোমার স্টেটে পড়তে যাব, তোমার রাজ্যে চাকরি করতে যাব, তুমি তো আমার বাংলাটা শিখে আমার সাথে কথা বলবে না, আমাকে তো তোমারটা শিখে নিতে হবে। তুমি পশ্চিমবঙ্গে এসছো, তুমি ভাই বাংলাটা শেখো। এই তোমাদের হাততালি দেওয়া হয়ে গেছে। ওইখানে একজন যে আমাকে বললো, যার কথা আমি কিছু বুঝতে পারিনি, মানে ম্যাম প্লিজ বসুন। মানে বিষয়টা হচ্ছে, দেখো আমি একটা জিনিস বলতে চাই, আমি বাংলাকে প্রচণ্ড ভালোবাসি ভাই। আমি আমার খিদে পাওয়া, আমার মাকে, মা তোমাকে খুব ভালোবাসি, এই সব কিছু গাছপালা চিনতে পারা সব কিছু বাংলায় শিখেছি, বাংলার ফ্যামিলিতে বড় হওয়া, বাংলার মাটিতে। সো বাংলা ইজ এভরিথিং টু মি, ইট কামস ফার্স্ট। আর রইল বাকি পড়াশুনো, হিন্দি, ইংরেজি, এগুলো সবকটাই কমিউনিকেট করার মাধ্যম। সো এক্সট্রা করে আলাদা করে কিছুকে আমি বিশাল আঁকড়ে ধরছি বা অসম্মান করছি সেটা নয়, কিন্তু মাদার টাং হোল্ডস আ স্পেশাল প্লেস, এর ওপরে আর কোনো কথা হয় না। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ।